ভারত অনেক পরে জানতে পেরেছে যে এরকম একটা যোগাযোগ হয়েছে, মার্কিনিরা বাংলাদেশের সহযোগিতা চেয়েছে, আর জাতিসংঘের সেক্রেটারি জেনারেলও বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে এই আরাকানে পদার্পণ করা, ফুটহোল্ড এস্টাবলিশ করা, এটা ভারত একটা নেগেটিভ রিয়াকশন হয়েছে। চীনের ব্যাপারটা অবশ্য এখনও নিশ্চিতভাবে বলা যায় না। আমার কথা হচ্ছে যে এটা নিতান্তই এই যে বেসামরিক সহযোগিতা দেওয়া, এটা না। এটা সত্যি যে মার্চের দিকে ফ্যামিন কন্ডিশনস ঘটবে রাখাইনের ইন্টেরিয়রে, যেখানে বেশিরভাগই রাখাইন পপুলেশন রয়েছে, এটা প্রেডিক্ট করা হয়েছিল। এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সাথে আমাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে আলাপচারিতা হয়েছে, এবং পরবর্তীতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চিফের সাথে যে আলাপ করেছে, আমার ধারণা তার মধ্যেই প্রসেসটা ফলপ্রসূ হয়েছে যে বাংলাদেশকে এইখানে মায়ানমারে একটা ফুটহোল্ড রাখার ব্যবস্থা করা হবে। এবং এর চূড়ান্ত বাস্তবায়নের প্রক্রিয়া হয়েছে যখন প্যাসিফিক ডেপুটি কমান্ডার ঢাকায় আসলো এবং ঢাকায় এসে সেনাবাহিনী প্রধানের সাথে আলোচনা করলো। এরপরেই কিন্তু মোটামুটি জানাজানি হয়ে গিয়েছে যে বাংলাদেশের একটা এখন এটাও কিন্তু মোটামুটি জানাজানি হয়েছে যে বাংলাদেশ থেকে 3টা ডিভিশন যাবে। এই যে সাহায্য প্রক্রিয়া পৌঁছে দেয়া, এটার জন্য ট্রান্সপোর্টেশনের দরকার হবে, একটা প্যাসেজ দরকার হবে। যদিও এখন ডেপুটি প্রেস সেক্রেটারি কিছুক্ষণ আগে আরেকটা টেলিভিশন শোতে আলোচনা হচ্ছিল, বলছে যে ফরেন সেক্রেটারি নাকি ভুল বলেছে, এই করিডোরের কথাটা বাদ দিয়েছে, বলছে যে সাপ্লাইজ পৌঁছে দেয়া। এখন যাই হোক, এগুলো তো শব্দচয়নের ব্যাপার। সাপ্লাই যদি আপনি পৌঁছাতে চান, ল্যান্ড রুটে গেলে তো একটা রাস্তা তো থাকতে হবে। এই রাস্তা পরিচালনা করার ব্যাপারে শোনা গিয়েছে যে বাংলাদেশের 3টা সামরিক বাহিনীর ডিভিশন, একটা হচ্ছে যে এই যে চিটাগংয়ের 24 ইনফ্যান্ট্রি ডিভিশন, সিলেটে 10 ইনফ্যান্ট্রি ডিভিশন, আর রামুর 17 ইনফ্যান্ট্রি ডিভিশন, এদের প্রচুর প্রস্তুতি রয়েছে, পিস কিপিংয়ের অভিজ্ঞতা রয়েছে, পিস এনফোর্সমেন্টের অভিজ্ঞতা রয়েছে। এবং আমার মনে হয় এটা ওই বার্মা অ্যাক্টের একটা অংশ, যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা চেয়েছে যে আলটিমেটলি রোহিঙ্গাদের যদি ফেরত পাঠাতে হয় মায়ানমারে, তাহলে বাংলাদেশের নিজের সামরিক সামর্থ্যের মাধ্যমে একটা ভূমিকা থাকবে। কেননা আরাকান আর্মি এতখানি বেঁকে বসেছে। আরাকান আর্মি একসময় রাজি ছিল যে রোহিঙ্গাদের তারা ফেরত নিয়ে নেবে, এখন তারা রোহিঙ্গা নামও ব্যবহার করে না, এবং সরাসরি আরাকান আর্মি নিজেদের দাবি করছে যে কট্টরপন্থী বুদ্ধিস্ট অ্যান্টি মুসলিম তারা। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তাদের দুইজনেরই ঐক্যমত হয়েছে যে এখানে যদি বাংলাদেশের সামরিক সেনাবাহিনীর একটা কোর, 3টা ডিভিশন মানে প্রায় 25,000 সৈন্য, যা কিনা সংখ্যার দিক থেকে আরাকান আর্মির চেয়েও বেশি। আরাকান আর্মি টোটাল স্ট্রেংথ হচ্ছে অ্যাবাউট 20,000 আর এটা যদি সত্যি হয় তাহলে এই যে রিসোর্সেসগুলো পৌঁছে দেবে, সেখানে ভারতের কট্টর আপত্তি রয়েছে। ভারত বাংলাদেশে এখানে প্রচার কার্য শুরু করে দিয়েছে, কেন বাংলাদেশের জন্য এটা ক্ষতিকর হবে, বাংলাদেশ বলির পাঠা হবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার ব্যাপারে ভারত শক্ত ইনিশিয়েটিভ নিয়েছে। তবে বাংলাদেশের লাভটা কি হবে? বাংলাদেশের লাভ হচ্ছে এই যে এতগুলা বছর ধরে আমরা মায়ানমার শাসকদের উপর আস্থা রেখেছি, সেটা কোনো কাজে দেয়নি। চীনের সাথে আমাদের এখন একটা গভীর বন্ধুত্ব হয়েছে, কিন্তু চীনেরও সাহায্য প্রক্রিয়া রাখাইনদের রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে অনেকটা নির্ভর করছে আরাকান আর্মির বিহেভিয়ারের উপর। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই আরাকান আর্মির উপর তার যে প্রভাব রয়েছে এবং তার মাধ্যমে বাংলাদেশের এই দায়িত্ব নেয়ার ফলে যেটা ঘটতে পারে, যে আমরা দেখছি যে আমাদের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আগামী বছরের মধ্যে বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাবে। এই যে ফেরত পাঠাবার কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা আসছে কেননা বার্মা অ্যাক্ট ইমপ্লিমেন্টেড হচ্ছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে এই অঞ্চলে তার যে সমুদ্রের রিসোর্সেসগুলা
সেখানে একচ্ছত্র চীনের ডমিনেশন থাকবে না, আমেরিকার ভাগও থাকবে, এবং সেখানে বাংলাদেশের রোহিঙ্গারা যদি এই অঞ্চলটায় রিহ্যাবিলিটেটেড হয়, তাহলে আরাকান আর্মিকে চাপ দিয়ে এবং বাংলাদেশের সামরিক বাহিনীর উপস্থিতির মাধ্যমে এটা সম্ভব হবে যে আরাকান আর্মি শেষ পর্যন্ত রোহিঙ্গা আর রাখাইনদের কোএক্সিস্টেন্স আরাকানে মেনে নিতে বাধ্য হবে। কেননা ভলেন্টারিলি এটা কখনো সম্ভব হবে না। ভলেন্টারিলি করতে যাওয়া মানেই আরাকান আর্মি বাংলাদেশের উপর আরও বেশি পাল্টা চাপ সৃষ্টি করবে। এছাড়াও আরাকান আর্মির যে বিহেভিয়ার গত কয়েক মাসে, এটা হাইলি আনপ্রেডিক্টেবল, ইরেটিক এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। তারা মনে করে যে এই রাখাইন অধ্যুষিত বাংলাদেশের অঞ্চলগুলির উপর তাদের একটা অধিকার রয়েছে, ঠিক যেমনটা ওই পাঠান পাখতুনরা পাকিস্তানের অভ্যন্তরে যেমন অধিকারের কথা চিন্তা করে। এই প্রক্রিয়াকে যদি নিবৃত্ত করতে হয়, তাহলে সামরিক বাহিনীর কোনো না কোনো একটা স্টেজে যে আরাকান আর্মির এই ধরনের চিন্তাধারা এ নিবৃত্ত করতে হবে। আর রোহিঙ্গারা এখন সামরিক শক্তি অর্জন করছে, তাদের সেকেন্ড জেনারেশন যারা, তারা কিন্তু আগের মতো ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল না। সেকেন্ড জেনারেশন রোহিঙ্গারা এখন মিড-20s, তাদের বয়স 30-এ, এবং তারা শত শত যাচ্ছে আরাকানের ভিতরে যুদ্ধের ট্রেনিং নিতে। যেটা আশা করা যায় যে বছরখানেকের ভিতর রোহিঙ্গা ফাইটিং ফোর্স ডেভেলপ করবে, এবং তারা যদি বাফার হিসাবে প্রতিষ্ঠিত হয় আরাকানের এই কোস্ট লাইনে, তাহলে বাংলাদেশের জন্য এটা আরাকান আর্মির সাথে সীমান্ত ভাগাভাগি না করে রোহিঙ্গা ফাইটিং ফোর্সকে পেতে পারে একটা নিবারক হিসাবে। এটাই লাভ।